90 পাতার ডায়েরি, পর্ব 5। মিস্টার এনজাম, আমার জন্মদিনের উপহার কোথায়? একটু অভিমানী কণ্ঠেই বলল প্রজ্ঞা। গতকাল তার 18 বছর পূর্ণ হয়েছে। একটিমাত্র উইশ ব্যতীত এনজাম আর কিছুই দেয়নি তাকে। সামান্য একখানা চিঠিও না। প্রেমিকার অভিযোগ শুনে ঠোঁট কামড়ে হাসে এনজাম। গালে হাত ঠেকিয়ে জিজ্ঞেস করে, কি উপহার চাই আপনার? চেয়ে দেখুন। এখন না পারলেও মাথায় রাখবো, ভবিষ্যতে কখনো না কখনো ঠিকই দিয়ে দেব। প্রজ্ঞা গাল ফুলিয়ে শুধায়, গিফট কি মানুষ চেয়ে নেয়? আর আমি এমন কিছু কেন চাইবো যা তুমি দিতে পারবে না? ভালোবেসে সামান্য কিছু দিলেই আমি খুশি হয়ে যেতাম। সেটাই তো জিজ্ঞেস করছি, সামান্য কি দেওয়া যায়? গোলাপ দেওয়া যায়, ডেয়ারি মিল্ক চকলেট দেওয়া যায়, অন্তত ফুচকা তো খাওয়ানো যায়। এনজাম তার মুখ পানে চেয়ে বলে, গোলাপ তো শুকিয়ে যাবে, চকলেট রেখে দিলে যাবে গলে, আর ফুচকা যাবে পেটে, সঙ্গে তো আর রইল না। দিলে এমন কিছু দেওয়া উচিত যা 10 বছর পরেও থেকে যাবে। প্রজ্ঞা খিলখিলিয়ে হেসে ওঠে তার কথা শুনে। আকাশপানে চেয়ে শুধায়, 10 বছর বাদে বেঁচে থাকবো কিনা তারই তো নিশ্চয়তা নেই। আর বেঁচে থাকলেও পাশে তুমি থাকবেই এমনও কোনো কথা নেই। সেখানে বেশি স্মৃতি রেখে লাভ কি? দিলে বরং সাধারণ কিছু দাও, যা সর্বোচ্চ 1 বছর টিকে থাকবে। যদি তারপরও তুমি সঙ্গে থাকো তখন নতুন কিছু নেওয়া যাবে। এনজাম ভ্রু কুঁচকে বলে, সব বিষয়ে এত যুক্তি দেওয়ার কি আছে? যেন তুমি নিশ্চিত কিছুদিন পর তোমার হাত ছেড়ে দেব আমি। তা কখন বললাম? এনজাম প্রসঙ্গ পাল্টে শুধায়, চোখটা বন্ধ করো। কেন? আহ, করোই না। প্রজ্ঞা মনের মাঝে এক ঝাঁক উৎসাহ জমিয়ে রেখে চোখ বুঝল। এনজাম ব্যাগের চেইন খুলে কিছু একটা বের করলো। শান্তপূর্ণে তা প্রজ্ঞার হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার চোখ খুলো। প্রজ্ঞা চোখ খুলল সঙ্গে সঙ্গে। হাতের দিকে তাকিয়ে দেখতে পেল একটা মাঝারি আকৃতির ক্যানভাসের উল্টো পিঠ। এনজাম দারুণ ছবি আঁকে জানে সে। তড়িঘড়ি করে তাই ক্যানভাসটা উল্টে দেখল। একদম কালো রঙের উপর তার হাস্য উজ্জ্বল মুখ। ক্যানভাস থেকে চোখ তুলে হতবাক দৃষ্টিতে তাকাতেই এনজাম গলা খাঁকড়ি দিয়ে বলল, এঁকেছি কিন্তু তোমার সামনে বসেই, টের পাওনি? দক্ষ হাতে আঁকা রং তুলির ছবিটির দিকে তাকিয়ে চোখ ভরে ওঠে প্রজ্ঞার। সর্বদা ছেলেটিকে বলে বেড়ায় সে, আমি কিন্তু বিশাল অনুভূতিশীলপূর্ণ মেয়ে নই। সঙ্গে আছো ভালো, ছেড়ে চলে গেলেও কেঁদে সাগর ঘুরব না। তাকে আবেগী হতে বাধ্য করেছিল এই ছেলেটি। সেদিন মুচকি হেসে অষ্টাদশী রমণীর কানে ফিসফিসিয়ে বলেছিল, আজ একটা কথা দেই তোমায় প্রজ্ঞা, ভেবে নাও একটা বাজি ধরলাম। ঠিক 10 বছর পরে তোমার হাত ধরে আবারও এই ক্যাম্পাসে ফিরব। চোখের সামনে বসিয়ে এমনই একটি ছবি আঁকবো। ততদিনে তোমার মুখের এই বাচ্চা ভাবটা হয়তো হারিয়ে যাবে। চর্চার অভাবে আঁকার হাত খারাপ হয়ে যাবে আমার। মাঝে 2-1 জন নতুন সদস্য থাকলেও থাকতে পারে। অনেক কিছুই বদলে যাবে, তবে আমি ছবিটা আঁকবই। বাজিটা নিজের সঙ্গেই ধরলাম, দেখা যাক সফল হই কিনা। চোখ মেলে এক দীর্ঘশ্বাস ছাড়ে প্রজ্ঞা। পর মুহূর্তে ফিক করে হেসে ফেলে। এনজামের বয়স তখন 22 ছুঁই ছুঁই। ক্লিন শেভ করার খুব প্রচলন থাকায় তিনিও একই কাজ করতেন, দাড়ি রাখতেন না। কেমন ছোলা মুরগির মতো লাগতো তখন। মুখের গঠন প্রজ্ঞার কতটা বদলেছে সে জানে না, তবে এনজামের বদলেছে পুরোটাই। অবশ্য ছেলেদের সৌন্দর্য 25-এর পর দ্বিগুণ বেড়ে যায়। প্রজ্ঞা তার চাক্ষুষ প্রমাণ দেখেছে। অনেকদিন বাদে ক্যানভাসটা বের করেছিল প্রজ্ঞা। প্রণয় রং দিয়ে খেলতে খেলতে একটা জায়গায় দাগ দিয়ে ফেলেছে। সেই নিয়ে ছেলেটাকে বকেছেও খুব। বিপরীতে এনজাম রেগে গিয়ে বলেছে, বকছো কেন ছেলেটাকে? মনে হচ্ছে কত অমূল্য সম্পদ। এই একটা জিনিসের মূল্য যে কতটা তা সে বুঝতেই পারে না এখন আর। প্রজ্ঞা একটা জিনিস দেখে হেসে উঠল খুব। ক্যানভাসের নিচের দিকটাতে লেখা ছিল এনজাম খান। প্রজ্ঞা বাড়িতে এসে সেটাকে বললে এনজিএম খান বানিয়ে দিয়েছিল। এখনও তা একই রকম রয়েছে। রং তুলি নিয়ে বসেছিল প্রজ্ঞা, বিগড়ে যাওয়া অংশটুকু ঠিক করতে। কিছুক্ষণ বাদে তা রেখে দিল। থাক একটা দাগ। একটা সময় এই স্মৃতি সে রাখতে চায়নি। আর আজ তার জীবনের অর্ধেক স্মৃতি ওই পুরুষকে জুড়ে। ক্যানভাসটা যত্ন করে আগের জায়গায় রেখে দিল প্রজ্ঞা। ফাজিলটা দেখলে শুধু শুধুই খোঁচাবে তাকে। তার এই শান্ত রূপ খুব বেশি সময়ের জন্য স্থায়ী হলো না। প্রায় 20 মিনিট হতে চলল এনজাম বাথরুমে ঢুকেছে। এখনও বেরোনোর নাম নেই। সে বের হলো আরও 5 মিনিট পর। তাকে দেখি প্রজ্ঞা ভ্রু কুঁচকে বলে, তুমি সব সময় বাথরুমে ঢুকে বসে থাকো কেন? বাইরে তো মানুষ আছে, এটা মনে থাকে না? এনজাম যুক্তি দিয়ে বলে,
তা তো তোমারও মনে থাকে না? প্রজ্ঞা বিছানা থেকে উঠে তার কাছে গিয়ে বলে, তুমি তো বাথরুমে ঢুকলেই এমন লাগে যেন ফেসবুক লাইভ চালাচ্ছ। শোনা যাচ্ছে পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যখন বাথরুমে ঢুকো তখন কি প্রকৃতি ডাক দেয়, নাকি মিটিংয়ের কল আসে? তোমার ক্ষেত্রে তো দুটোই একসাথে হয়, প্রকৃতি আর মিটিং। একটা সেশন চলছে আর একটা কল আসছে। এনজাম বিরক্তিসূচক দৃষ্টিতে তাকিয়ে চলে যায় অন্য ঘরে। ছুটির দিনেও একটু শান্তি নেই তার। প্রজ্ঞা গেল রান্না করতে। প্রণয় বাড়িতে নেই, পিপির সাথে তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছে। প্রায় আধা ঘন্টা পর প্রজ্ঞা একটা বড় চামচে করে একটুখানি তরকারি নিয়ে এলো এনজামের কাছে। ওড়নাটা এক পাশ থেকে এনে কোমরে বাঁধা। এনজামের পাশে এসে দু একবার চামচে ফু দিয়ে বলে, একটু টেস্ট করে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। এনজাম চোখ তুলে তাকাতেই তার গালটা দু আঙুলে চেপে ধরে তরকারিটুকু মুখে ঢুকিয়ে দিল সে। এনজাম হতবাক দৃষ্টিতে তাকিয়ে চোখ মুখ কুঁচকে নিল। অতি কষ্টে তরকারিটুকু গিলে বলল, কি রেঁধেছ এসব? ঝাল বেশি হয়েছে আর লবণ একদমই নেই। প্রজ্ঞা তার উত্তরে বেজায় রেগে গেল। কষ্ট করে রান্না করে সে, বিষ দিলেও তো চুপচাপ খেয়ে নেওয়া উচিত। আবার কিনা অভিযোগ করে। প্রজ্ঞা চোখ দুটো ছোট করে কপাল চাপড়ে আহাজারি সুরে বলতে লাগলো, সব কিছুতেই দোষ। দিন দুনিয়ার কোনো শান্তি নেই আমার। হাঁটতে চলতে শুতে বসতে কোনো শান্তি নেই, সব হয়েছে তোমার জন্য। এনজাম তার অদ্ভুত কথাবার্তা শুনে নিজেও সোজা হয়ে বসলো। হাত নাড়িয়ে বলল, তো তুমি কি করেছো? পুরো জীবনটা হারাম করে দিয়েছো আমার। তাদের ঝগড়া শুরুই হতে যাচ্ছিল, এমন সময় টিভিটা চলে উঠল। এনজাম খেয়াল করলো তার হাতের চাপে ভুলবশত অন হয়ে গিয়েছে। তবে তারা অবাক হলো টিভিতে চলতে থাকা গানটি দেখে। তাতে উচ্চস্বরে বাজছে, আমার নাওয়া খাওয়া ঘুম হারাম করে তুমি আমার জীবনে থাকো আরাম করে। দুজনে হাঁ করে তাকায় একে অপরের দিকে। সেকেন্ড কয়েক পরে প্রজ্ঞা মুখ বন্ধ করে, রিমোটটা নিয়েই অফ করে দেয় টিভিটা। ভ্রু কুচকে তাকিয়ে বুকে হাত গুজে বলে, বয়েই গেছে আমার, আর তো ৮৬ দিন, যেতে দাও। তারপর আর ১ মিনিটও থাকবো না তোমার জীবনে। এনজাম হঠাৎ কেমন করে যেন চাইল। বিছানায় পা ঝুলিয়ে বসে গম্ভীর গলায় বলল, কে থাকবে না? আমি থাকবো না। এনজাম এবার উঠে দাঁড়ায়। ঘাড়ে বার কয়েক হাত ঘষে আচমকা খাপ করে ধরতে যায় প্রজ্ঞার হাতখানা। প্রজ্ঞা হাত সরিয়ে পিছিয়ে যায়, চামচটা পড়ে যায় নিচে। এনজাম তার দিকে ২ কদম এগিয়ে বলে, আবার বলো। প্রজ্ঞা এবার খানিকটা বিব্রত হলো। একটু একটু করে পিছিয়ে যেতে যেতে বলল, সমস্যা কি, এভাবে কথা বলছো কেন? শুনতে চাও? মিটিমিটি হাসে সে। প্রজ্ঞা বড় বড় চোখে তাকিয়ে রয়। এনজাম বেশ ভাবসাব নিয়েই এগোচ্ছিল তার দিকে। ঠিক তখনই হঠাৎ করে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। প্রজ্ঞার হাত থেকে পড়ে যাওয়া চামচটা না দেখে তার ওপর পা দিতেই টাল সামলাতে না পেরে ধপ করে মেঝেতে চিত হয়ে পড়ে যায় এনজাম। খাটটা ধরে ফেলায় মাথায় আঘাত না পেলেও কোমরের হাড়টা বুঝি মটমট করে উঠল। তা বুঝতে পেরেই ও মাগো বলে চেঁচিয়ে ওঠে এনজাম। সেকেন্ড দুয়েকের মাঝে পরিস্থিতি মস্তিষ্কে পৌঁছাতেই ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করলো প্রজ্ঞা। হাসতে হাসতে বলল, এবার বোঝো ঠেলা, খুব হেসেছিলে না সেদিন? এনজাম এক হাত কোমরে রেখে কটমট চোখে তাকিয়ে বলে, ওরে নিমক হারাম, হাসা বাদ দিয়ে ওঠাও আমাকে। এবার কিন্তু সত্যি সত্যি বাসা থেকে বের করব তোমাকে। প্রজ্ঞার একটু মায়া হলো। এগিয়ে এসে হাত ধরে উঠতে সাহায্য করলো এনজামকে। বিছানায় বসিয়ে পিঠের দিকটাতে হাত দিতে যাবে তখনই এনজাম চেঁচিয়ে ওঠে বলে, না না। প্রজ্ঞা ভ্রু কুঁচকে তার মুখ চেপে ধরে বলে, আরে আস্তে চিল্লাও, তোমার ওই ঝগড়ুটে বোন শুনতে পেলে আমায় এসে ঝাড়বে। বলবে আমার ভাইয়ের সব শেষ করে দিল এই কালনাগিনী। আর না না কি, হ্যাঁ, তোমার নানা বেঁচেই তো নেই। আপাতত পাশে বউ আছে, বউ বউ করো, তার আগে গলা ঠিক করো। এমন সুর টেনে চেঁচাচ্ছ যেন সিনেমার কোনো সাইকো নায়ক তোমাকে কিডন্যাপ করে আটকে রেখেছে। এখন সে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তুমি পিছিয়ে যেতে যেতে বলছো, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে প্লিজ, আমার এই সর্বনাশ করবেন না দয়া করে। শেষের কথাটুকু নাকি সুরে বলল প্রজ্ঞা। এনজাম বিস্মিত চোখে তাকাতেই সে সুযোগে তার কোমরে হাত রাখল। সঙ্গে সঙ্গে আবারও চেঁচিয়ে উঠল এনজাম। প্রজ্ঞা এবার হাতটা সরিয়ে নিয়ে বলে, আসলেই লেগেছে? গঙ্গার বাচ্চা গঙ্গা, মনে হচ্ছে হাড়টাই ভেঙে গেল, আর তুমি বলছো লেগেছে কি না? মেয়েদের মতো কান্নাকাটি না করে বসো, তোমার বোনের বাসায় গিয়ে দেখি মুভ পাই কিনা। বলে হাঁটা ধরেও থেমে যায় প্রজ্ঞা। মিটিমিটি হেসে তার দিকে ঝুঁকে বলে, হাড় ভাঙলেই বা আমার কি,
আমি তো আর থাকছি না। এবার সে হাত উঁচিয়ে স্লোগানের ভঙ্গিতে বলতে বলতে যায়, থাকছি না, থাকবো না। এনজাম এক হাত কোমরে রেখে কুঁজো হয়ে বসেছিল। তার কথায় রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমিও থাকবো না। আহ,